হরে কৃষ্ণা, নমস্কার। আজকের এই প্রোগ্রামে আলোচনা করব আগামী 7ই সেপ্টেম্বর রবিবার দিন যে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ অনুষ্ঠিত হবে সেই চন্দ্রগ্রহণের পূর্ণাঙ্গ সময়সূচি সম্পর্কে, এবং এই চন্দ্রগ্রহণ ভারতবর্ষে তথা বাংলাদেশে কখন লাগছে এবং কখন ছাড়ছে এই বিষয়ে আপনাদেরকে বিস্তারিত জানাবো। এবং তার সাথে চন্দ্রগ্রহণ সম্পর্কিত কয়েকটি বিশেষ রেমেডির কথা বলবো, যেগুলো করলে 110% জীবনে সফলতা আসে, আর্থিক উন্নতি হয়, বাধা বিপত্তি অবস্ট্রাগল গুলো দূরীভূত হয় এবং পারিবারিক সমস্ত সমস্যা আস্তে আস্তে কিন্তু নষ্ট হয়ে যায়। এছাড়াও চন্দ্রগ্রহণের দিন কোন কর্মগুলো একজন গর্ভবতী মহিলার করা উচিত নয় বা কারোরই করা উচিত নয় সে সম্পর্কেও জানাবো। অনুরোধ করব ভিডিওটির সঙ্গে শেষ পর্যন্ত থাকুন এবং চন্দ্রগ্রহণের দিন কোন কাজগুলো করলে জীবনে সুখ শান্তি সমৃদ্ধি আসে সেটিও বলবো। আচ্ছা, প্রথমেই আমরা জেনে নিব যে 7ই সেপ্টেম্বর রবিবার দিন পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সময়সূচি সম্পর্কে। এক্ষেত্রে দেখুন, ভারত, বাংলাদেশ, এশিয়া মহাদেশ এবং ইউরোপে এই চন্দ্রগ্রহণ কিন্তু পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হিসাবে প্রতিফলিত হবে। ভারতের দৃশ্যমান গ্রহণ শুরু হবে আগামী 7ই সেপ্টেম্বর রাত 9টা 57 মিনিট থেকে এবং গ্রহণ সমাপ্তি হবে রাত 1টা 27 মিনিটে। এবং বাংলাদেশে দৃশ্যমান গ্রহণ শুরু হবে 7ই সেপ্টেম্বর রাত 10টা 27 ঘটিকায় এবং গ্রহণ সমাপ্তি হবে রাত 1টা 57 মিনিটে। দেখুন, যারা কোনো রিচুয়ালস বা টোটকা করতে চাইছেন চন্দ্রগ্রহণের, তারা কিন্তু চন্দ্রগ্রহণ লেগে যাওয়ার পর এবং সেটি ছেড়ে যাওয়ার পূর্বে এই উপায়গুলো করার কিন্তু চেষ্টা করবেন। অর্থাৎ আমি যে উপায়গুলো আপনাদেরকে দেব সেগুলো কিন্তু চন্দ্রগ্রহণ চলাকালীন করার চেষ্টা করবেন। আচ্ছা, এরপর খুব সংক্ষেপে জেনে নিন যে এই 7ই সেপ্টেম্বর পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সময় শাস্ত্র মতে কোন কর্মগুলোকে সর্বাধিকভাবে বর্জিত করা হয়েছে সে সম্পর্কে। দেখুন, গ্রহণের সময় খাবার গ্রহণ করা যাবে না, রান্না করা যাবে না, শরীরে কোনোভাবে তেল লাগানো যাবে না, তেলের কোনো মালিশ নেওয়া যাবে না, বা পানীয় জল গ্রহণ করা যাবে না। শুধু তাই নয়, যতক্ষণ চন্দ্রগ্রহণ চলবে ততক্ষণ পর্যন্ত মল মূত্র ত্যাগ করা একেবারেই উচিত নয়, তথা চুল আঁচড়ানো বা কোনো প্রকারের ক্ষৌর কর্ম করা যাবে না, যেমন চুল দাড়ি নখ কাটা বা বিউটি পার্লার সম্পর্কিত কোনো কিছু কাজ এই সময় কিন্তু করা চলে না। এছাড়াও দাঁত মঞ্জন করা, ব্রাশ করা বা কারোর পরনিন্দা পরচর্চা করা, ঝগড়া করা এই সময় কিন্তু করতে নেই। গ্রহণ চলাকালীন ঘুমিয়ে থাকা বা বিছানায় বসে থাকাও উচিত কিন্তু নয়, এগুলো শাস্ত্র মতে নিষিদ্ধ কর্ম। এছাড়াও শারীরিক সম্পর্ক স্থাপন করা যাবে না স্বামী স্ত্রীর মধ্যে, এবং এই সময় গর্ভবতী মহিলাদের বাইরে বেরানো উচিত নয়। ঠিক তেমনি চন্দ্রের দিকে তাকানো কিন্তু নিষেধ। শুধু তাই নয়, কাপড় কাটা বা ছেঁড়া কোনো কাপড় সেলাই করা বা জামা কাপড় কাছাকাছি করা বা সবজি কাটা বা রান্না করা, গাছের পাতা ছেঁড়া বা খারাপ কোনো বিষয়ের চিন্তা করা একেবারেই কিন্তু বর্জনীয়। এছাড়াও গর্ভবতী মায়েরা হাতের আঙুল বাঁকানো বা আঙুল ফোটানো উচিত নয়। সোজাভাবে সোজা রাখতে হয় দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে, তথা দীর্ঘ সময় ধরে বসে থাকাও কিন্তু গ্রহণ চলাকালীন উচিত নয়। এবং কি গ্রহণ চলছে এই সময় আপনারা ঘুমিয়ে পড়লেন, এটা কিন্তু আমি পুনরায় বলছি, এই কাজটা কিন্তু করবেন না। যতক্ষণ গ্রহণ চলবে আপনারা একটু জেগে থাকার চেষ্টা করবেন, ঠাকুরের নাম করবেন, কিন্তু ঘুমিয়ে পড়বেন না। আচ্ছা, এতক্ষণ কি জানলেন যে চন্দ্রগ্রহণ চলাকালীন কোন কর্মগুলো করা উচিত নয়। এরপর আপনারা খুব সংক্ষেপে জেনে নিন যে আগামী 7ই সেপ্টেম্বর এই যে একটা বড় পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হতে চলেছে, তাহলে এই চন্দ্রগ্রহণের সময়ে শাস্ত্র মতে কোন কাজগুলো করলে গৃহের মঙ্গল হয় বা কোন কর্মগুলো করা খুব শুভ বলে মনে করা হয় সেই বিষয়টা এরপর জেনে নিন। দেখুন, এই সময় অত্যাধিক যতক্ষণ গ্রহণটা চলবে ততক্ষণ পর্যন্ত যতটা পারবেন আপনারা ঠাকুরের নাম জপ করবেন, মহামন্ত্র জপ করা উচিত বা হরি নাম জপ কীর্তন বা শাস্ত্র পাঠ করা উচিত। যেহেতু এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ ভারতবর্ষে সম্পূর্ণরূপে দৃশ্যমান, সেক্ষেত্রে গ্রহণের পরেই স্নান করা কিন্তু আবশ্যক। এক্ষেত্রে রাত্রিবেলায় গঙ্গা স্নান করা সত্যি কারোর পক্ষে অতটা সম্ভব নয়। তো সেক্ষেত্রে গ্রহণ ছেড়ে যাওয়ার পর আপনারা বাড়িতেই স্নান করবেন এবং স্নান করে উঠে অল্প করে গঙ্গা জল গায়ে ছিটিয়ে নেবেন এবং ওম গঙ্গা ওম গঙ্গা ওম গঙ্গা এটি উচ্চারণ করে, এই বিশেষ শ্লোক বা মন্ত্রটি উচ্চারণ করে আপনারা কিন্তু গায়ে জলটি ঢালবেন।
এবং যে রান্না আপনাদের ইতিমধ্যেই করা থাকবে, ঘরে করা রয়েছে, সেই রান্নার মধ্যে, সেই খাবারের মধ্যে আপনারা কিন্তু তুলসী পত্র প্রত্যেকটা খাবার উপর, কাঁচা সবজির উপর, ফলমূল থাকলে তার উপর, শুকনো খাবারের উপর তুলসী পত্র রেখে দিবেন। আপনাদের চালের ড্রামে, গমের ড্রামে তুলসী পত্র রাখবেন। এছাড়াও মানে পানীয় জল যেগুলো রয়েছে, সেই পানীয় জলের উপরও কিন্তু তুলসী পত্র গ্রহণ লেগে যাওয়ার আগেই তুলসী পত্র চয়ন করে কিন্তু রেখে দিবেন। দেখুন, গ্রহণ চলাকালীন তুলসী গাছে কিন্তু হাত দিতে নেই। সেক্ষেত্রে কি করবেন, যে সূর্য অস্ত যাওয়ার আগে পারলে সকাল সকাল, মানে 7ই সেপ্টেম্বর রবিবার দিন সকালে স্নান করেই আপনাদের হিসেব মতন তুলসী পাতা সংগ্রহ করে রেখে দিবেন এবং ওই গ্রহণ লাগার আধ ঘন্টা আগে বা 1 ঘন্টা আগে আপনারা ওই খাবারের জায়গাগুলোতে তুলসী পত্র কিন্তু দিয়ে রাখবেন। এছাড়াও মহিলাদের চুল খুলে এই দিন কিন্তু আপনারা থাকবেন না রাত্রিবেলায়, এবং রাত্রে যদি বাথরুম উঠতে হয় আপনাদেরকে, মহিলাদের ক্ষেত্রে বিশেষ করে বলছি, অবশ্যই কাউকে সঙ্গে নিয়ে যাবেন, একা কিন্তু এই দিন বাথরুম যাবেন না। যাই হোক, এরপর আমি রেমেডিগুলো সম্পর্কে আপনাদেরকে বলছি, খুব মন দিয়ে এরপর শুনবেন। দেখুন, নাম্বার 1, বিশেষ করে একটি ফুলের কথা বলছি। এই ফুল দিয়ে একটি ছোট্ট উপায় আপনাদের জীবনটা কিন্তু পাল্টে দিতে পারে। টোটালি ইওর লাইফ উইল বি চেঞ্জ যদি আপনি এই উপায়টা করতে পারেন। এবং এই ফুলটি হচ্ছে অপরাজিতা ফুল। গ্রাম বাংলার প্রত্যেক জায়গায় এই অপরাজিতা ফুল কিন্তু খুব ইজিলি পাওয়া যায়। এই ফুলটিকে বলা হয় শিব এবং শক্তির প্রতীক। আপনারা দেখবেন মা দুর্গার অপর নাম কি অপরাজিতা, আবার গ্রাম বাংলার মানুষেরা এই অপরাজিতা ফুলকে নীলকণ্ঠ ফুল নামেও চেনে, এবং এই নীলকণ্ঠকে স্বয়ং দেবাদিদেব মহাদেব। সুতরাং শিব পুজোয় বলুন বা দুর্গা পূজায় অপরাজিতা ফুল একটি আবশ্যিক উপাদান, কারণ এই ফুলের মধ্যে আদি শক্তি এবং আদি পুরুষের সমন্বয় শক্তি রয়েছে। এবং এই চন্দ্রগ্রহণের সময় যদি আপনারা অপরাজিতা গাছের শিকড় বা মূল বা ফুল দিয়ে এই বিশেষ রিচুয়ালসটা করতে পারেন, কিছু দিনের মধ্যে আপনারা নিজেরা অনুভব করবেন যে আপনাদের জীবনের ছবিটা কিন্তু পাল্টে যাবে। এক কথায় বললে এমন একটা অদ্ভুত পরিবর্তন, ঠিক আছে, আপনাদের জীবনে আসতে বাধ্য, যেটা আপনাদের কল্পনার বাইরে। দেখুন, এমনটা অনেক সময় হয়, আপনারা নিজেরাও দেখবেন যে কিছু সংখ্যক পরিবারের মানুষেরা দিন প্রতিদিন অত্যন্ত রোগে ভুগছেন, ডাক্তার দেখাচ্ছেন তবুও রোগ আর ঠিক হচ্ছে না, বা মানে ডাক্তার পর্যন্ত মানে আসলে কি রোগটা হয়েছে সেটাই কিন্তু রোগীর খুঁজে পাচ্ছেন না। তো অনেক সময় কি হয় যে এমনটা বলা হয় যে তার উপর, যার রোগটি হয়েছে তার উপর কোনো তন্ত্রক্রিয়া করা হয়েছে, কেউ রাগবশত বা গোপন কোনো শত্রুতার কারণে সেই ব্যক্তিটিকে বান মারা হয়েছে, তার উপর কোনোরূপ তন্ত্রক্রিয়া করা হয়েছে, বা কেউ বিশেষ রোগে ভুগছেন কিন্তু কোনোভাবেই কোনো উপকার পাচ্ছেন না। তাদের একটি ছোট্ট কাজ করতে হবে, এবং সেই কাজটি হলো আগামী 7ই সেপ্টেম্বর রবিবার চন্দ্রগ্রহণের দিন স্নান করে শুদ্ধাচার হয়ে একটি নীল অপরাজিতা গাছ নিজের গৃহে লাগাতে হবে। কখন লাগাবেন? আগামী রবিবার রাত 10টার পর। এবং বাড়ির বাস্তু মতে কোন দিকে এই গাছ লাগানো উচিত? বাড়ির পূর্ব দিকে, অথবা উত্তর দিকে, অথবা ঈশান কোণে, অর্থাৎ উত্তর পূর্ব কোণে। এবং এই গাছটি চন্দ্রগ্রহণ চলাকালীন আপনারা বাস্তুর মধ্যে কিন্তু লাগাবেন, এবং প্রতিদিন নিত্য পুজো করার পর তামা বা পিতলের পাত্রে জল নিয়ে ওম অপরাজিতায় নমঃ এই মন্ত্রটি উচ্চারণ করে অপরাজিতা গাছের গোড়ায় জল দিয়ে দিবেন। এবং সন্ধ্যার সময় প্রত্যেকটা দিন ধূপ প্রদীপ দেখাবেন। এবং যখন আপনারা পুজো করবেন, আপনাদের লাগানো গাছে যখন অপরাজিতা ফুল ফুটবে, সেই অপরাজিতা ফুল দিয়ে দেবাদিদেব মহাদেব এবং মা দুর্গার পুজো অর্চনা করবেন। এর ফলে কি হয়? বাস্তু দোষ দূর হয়, যাবতীয় নেগেটিভ এনার্জিগুলো ধ্বংস হয়ে যায়। এছাড়াও রোগ ব্যাধি জ্বালা যন্ত্রণা থেকে আপনারা কিন্তু টোটালি রেহাই পাবেন। দেখুন, আর কিছুদিন পরেই মা দুর্গা এই ধরাধামে আসবেন। এই যে গাছটি আপনারা লাগাচ্ছেন বা লাগাবেন, আপনারা এই গাছে যখন প্রথম ফুল ফুটবে, সেই প্রথম ফুল দিয়ে দুর্গা মন্দিরে এবং শিব মন্দিরে গিয়ে আপনারা কিন্তু শিব ও দুর্গার উদ্দেশ্যে অবশ্যই নিবেদন করবেন। জীবনে যেরকমই অর্থ কষ্ট থাকুক না কেন, যত বড়ই পারিবারিক সমস্যা থাকুক না কেন, যত বড়ই রোগ জ্বালা বিপদ মানে ব্যাধি থাকুক না কেন, সব কিছু থেকে আপনারা কিন্তু ছোট্ট একটি রিচুয়ালসের মাধ্যমে পরিত্রাণ পাবেন। তাই আমি প্রত্যেককেই বলবো, 7ই সেপ্টেম্বর রবিবার দিনটি কিন্তু চন্দ্রগ্রহণের দিন, পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ পাচ্ছেন, হাতছাড়া করবেন না। আপনারা এই দিন অবশ্যই একটি নীল অপরাজিতা গাছ ঘরে লাগাবেন আপনার বাড়ির উত্তর পূর্ব কোণে, এবং সেই গাছটির ফুল
অবশ্যই দুর্গা মন্দিরে, শিব মন্দিরে দিয়ে আপনারা কিন্তু পুজো দিয়ে আসবেন। এবং যিনি রোগী ব্যক্তি রয়েছেন উনাকে বলবেন যে আপনি যেন সন্ধ্যার সময় ধূপ প্রদীপ যেন গাছটিকে দেখায়। এই সামান্য একটি ছোট্ট একটি উপায় আপনারা করে দেখুন, চমৎকার রেজাল্ট পাবেন। এটি কিন্তু একটি তন্ত্রক্রিয়ার উপায়। আচ্ছা, এরপর চন্দ্রগ্রহণের স্পেশাল আরেকটি টোটকা আপনাদেরকে দিচ্ছি, মন দিয়ে শুনুন। আপনারা আগামী 7ই সেপ্টেম্বর রবিবার দিন চন্দ্রগ্রহণ লাগার পূর্বে স্নান করবেন, তথা ওই দিন রাত্রি 10টার পর আপনারা আপনাদের সামনাসামনি হোক বা আপনাদের গৃহে যদি এই অপরাজিতা গাছ থেকে থাকে তাহলে তো বলার কিছুই নেই, একটি 1 ইঞ্চি সাইজের অপরাজিতা গাছের মূল বা শিকড় সংগ্রহ করে সেটি বাড়িতে নিয়ে এসে ভালো করে গঙ্গা জল দিয়ে ধৌত করে সেই শিকড়ের মধ্যে অল্প করে শ্বেত চন্দন মাখিয়ে একটি নীল সুতো দিয়ে নিজের গলায় হোক বা হাতে বা কোমরে এটি কিন্তু গ্রহণ চলাকালীন ধারণ করবেন। তবে মহিলারা বাম হাতে ধারণ করবেন এবং পুরুষেরা ডান হাত ব্যবহার করবেন। অবশ্যই এই গাছের মূল তোলার সময় একটি বিশেষ নিয়ম রয়েছে, এক নিঃশ্বাসে 3 বার ওম অপরাজিতায় নমঃ এই মন্ত্রটি জপ করবেন এবং মূলটি সংগ্রহ করবেন। এর ফলে কি হয়, এই গাছের শিকড় চন্দ্রগ্রহণে যদি আপনারা পড়েন কি হয়, ধরুন আপনাদের উপর যদি কেউ গোপন ভাবে ব্ল্যাক ম্যাজিক বা তন্ত্রক্রিয়া করে রেখেছে, কালা জাদু করে রেখেছে, ঠিক আছে, শত্রুতা করে রেখেছে, তো এবং কি ধরুন আপনার মানে কি বলবো, আপনার হাজবেন্ড বা ওয়াইফকে কেউ হয়তো কন্ট্রোল করছে দূর থেকে, পরিবারের লোকজন মেবি হতে পারে, বাইরের কেউ হতে পারে, আপনাদের জীবনে প্রচন্ড গোপন শত্রু বেড়ে গেছে, যেখানে আপনি কাজ করছেন সেখানে শত্রু, যেখানে ব্যবসা করছেন সেখানে আপনার পিছনে লাগছে শত্রু হয়ে গেছে, ঘরের লোক আপনার শত্রু হয়ে গেছে, বাইরের হয়তো কোনো আত্মীয় পরিজন দূর সম্পর্কে তারা শত্রুতা করছে, তাহলে এই গোপন শত্রুতার হাত থেকে এই ক্রিয়াটি কিন্তু রক্ষা করবে। ধরুন আপনি আপনার শত্রুর নাম জানেন না, কিন্তু দেখছেন প্রত্যেক দিন পরিবারে অশান্তি, প্রত্যেক দিন মানে অপচয় হয়ে যাচ্ছে টাকা পয়সার, মাস শেষে দেখছেন পকেট পুরো খালি, তার মানে বুঝবেন, বা ঘরে এলেই দেখছেন যে আপনার ঘরের পরিবেশটা ভালো লাগছে না, মন খিটখিটে, তার মানে ঘরে বাস্তু দোষ রয়েছে। তাহলে এই যে এক্সপেক্টর গুলো কাজ করছে, এখান থেকে আপনারা কিন্তু মানে বেরিয়ে আসতে পারবেন এই ছোট্ট একটা রেমেডির মাধ্যমে। আচ্ছা, তবে এই গাছের মূল সংগ্রহ করার সময় ভুল করেও গাছের যেন কোনো ক্ষতি না হয় বিষয়টি কিন্তু মাথায় রাখবেন। এবং আরেকটা দ্রষ্টব্য হচ্ছে, গর্ভবতী মহিলারা এবং বাচ্চারা কিন্তু এই ক্রিয়াটি কখনোই গ্রহণ চলাকালীন করতে যাবেন না, একমাত্র যারা প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে রয়েছে তারাই কিন্তু এই উপায়টি করবেন। আচ্ছা, এরপর তৃতীয় চমকপ্রদ অপরাজিতা গাছের টোটকাটি হলো, দেখুন যাদের দাম্পত্য জীবনে মারাত্মক রকমের কলহ রয়েছে, স্বামী স্ত্রীর মধ্যে বনিবনা নেই, পরিবারে প্রায়শই কিছু না কিছু বিষয় নিয়ে অশান্তি লেগেই রয়েছে, যদি মনের মতন জীবন সঙ্গী না পান তাহলে অবশ্যই আপনারা এই উপায়টি করবেন। তবে এই উপায়টি আপনারা চন্দ্রগ্রহণের দিন করতে পারেন বা যে কোনো মাসের যে কোনো সপ্তাহের বুধবার দিন যদি করতে পারেন দারুণ রেজাল্ট পাবেন। দেখুন শাস্ত্র মতে বুধবার দিনটা হচ্ছে শ্রী গণেশ ঠাকুরের দিন, সুতরাং আপনারা এই দিন নীল অপরাজিতা ফুল গণেশ প্রভুর সম্মুখভাগে অথবা উনার মাথায় নিবেদন করবেন, সাথে মা দুর্গার চরণে নীল অপরাজিতা বা শ্বেত অপরাজিতা ফুল নিবেদন করবেন এবং নিজের মনস্কামনাগুলি বলবেন এবং সমস্যাগুলি ব্যক্ত করার পর আপনারা পুজো অর্চনা হয়ে যাওয়ার পর ওই ফুলটি সংগ্রহ করে একটি ছোট্ট তামা অথবা পিতলের পাত্রে ফুলটি ভরে আপনি যেখানে টাকা পয়সা রাখেন, আপনার ক্যাশ বাক্সতে হতে পারে, যেখানে আপনি গয়নাগাটি রাখেন, ব্যবসার জায়গাতে বা কোনো একটি পবিত্র স্থানে ওই ফুলটি কিন্তু প্লেস করে দিবেন, রেখে দিবেন। এর ফলে দেখবেন আপনারা মনের মতন জীবন সঙ্গী খুঁজে পেয়েছেন। এছাড়াও বিভিন্ন রকম সমস্যার থেকেও আপনারা কিন্তু রেহাই পেয়ে যাবেন। এছাড়া বিশেষ করে টাকা পয়সা সংক্রান্ত সমস্যা থেকেও চিরতরে মুক্তি পেয়ে যাবেন এই একটি সিম্পল রেমেডির মাধ্যমে। আচ্ছা, এরপর তৃতীয় যে উপায়টি আপনারা এই অপরাজিতা গাছ দিয়ে করতে পারেন তা হলো, যেহেতু শিব এবং শক্তির আধার হলো বা প্রতীক হলো এই অপরাজিতা ফুল, সেহেতু প্রতিদিন আপনারা যদি নিত্য শিব পুজোয় শিবলিঙ্গের উপর 3টে করে অপরাজিতা ফুল নিবেদন করতে পারেন তাহলে খুব সহজে আপনাদের কিন্তু জীবন থেকে বিভিন্ন রকম অবস্ট্রাগল বলুন, গ্রহদশা বলুন, এগুলো কিন্তু খণ্ডন হয়ে যাবে। আপনি নিশ্চয়ই জানেন যে দেবেশ্বর মহাদেবকে নীলকণ্ঠ বলা হয়, আর তাই শিবলিঙ্গের উপর আপনি যদি নীল অপরাজিতা প্রতি সোমবার নিবেদন করেন আপনার জীবনের সমস্ত সমস্যার সমাধান হতে কিন্তু বেশি সময় লাগবে না। তাই এই উপায়টি আপনারা করে দেখতে পারেন, এত সুন্দর রেজাল্ট পাবেন যা আপনাদের কল্পনার বাইরে। এরপর চতুর্থ যে উপায়টি আপনারা করতে পারেন পরিবারের মঙ্গলের জন্য, নিজেদের মঙ্গলের জন্য, তা হলো
অপরাজিতা ফুল মা লক্ষ্মী এবং বিষ্ণুদেবের খুবই প্রিয়। তাই প্রতি বৃহস্পতিবার এই অপরাজিতা ফুল দিয়ে মা লক্ষ্মী বা শ্রী হরির পুজো দিতে পারেন। দেখুন, মা লক্ষ্মী বা বিষ্ণুদেবকে যদি আপনি অপরাজিতা ফুল দিতে পারেন তাহলে অবশ্যই জীবনের সমস্ত বাধা, বিঘ্ন, অশান্তি, আর্থিক অনটন, কষ্ট, অপচয় সব কিছু দূরীভূত হয়। তাই আপনারা এই রেমেডিটাও কিন্তু ফলো করতে পারেন অপরাজিতার সম্পর্কিত। তবে এই রেমেডিগুলো চন্দ্রগ্রহণের সঙ্গে কোনো ব্যাপার নেই, আপনারা বৃহস্পতিবার দিন করবেন তাহলেই হবে। আচ্ছা, এরপর পঞ্চম বিষয়টি হলো, যদি আপনাদের গৃহে কেউ ধরুন টুকটাক করেছে, বাস্তুতে আপনাদের উপর কেউ কারা জাদু করেছে, তাহলে সেখান থেকে রক্ষা পেতে আপনারা যে কোনো শনিবার দিন সন্ধ্যার সময় স্নান করে শুদ্ধাচার হয়ে অথবা আগামী 7ই সেপ্টেম্বর রবিবার পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের দিন স্নান করে ছোট্ট একটি অপরাজিতা গাছের শিকড় কেটে এনে আপনার গৃহের ঠাকুর ঘরের আসনের তলায় গোপনে রেখে দিন। কাউকে বলবেন না, নিজের হাজবেন্ড, ওয়াইফকে, সন্তান সন্ততিকে, মা বাবাকে কাউকে বলবেন না, গোপনে ওই টুকরোটি আপনারা কিন্তু রেখে দিবেন। এর ফলে কি হয়, গৃহের অন্তরে পজিটিভ এনার্জি অত্যন্ত পরিমাণে গ্রো হয়, বৃদ্ধি পায় এবং কালাজাদু বলুন বা কোনো খারাপ প্রভাব আপনার শরীরকে কোনোভাবে, আপনার ঘরকে কোনোভাবে ক্ষতিগ্রস্ত করতে পারবে না, বা করলেও তার প্রভাবটা কিন্তু অনেকটাই কমে যাবে। বাস্তুটা অনেকটা ঠিকঠাক থাকে যদি এই ছোট্ট একটা রিচুয়ালস করতে পারেন। আপনারা কিন্তু মনে রাখবেন, 1 ইঞ্চির বেশি অপরাজিতা গাছের মূল কাটবেন না এবং মাটি খুঁড়ে অল্প করে শিকড়টি কিন্তু কেটে নেবেন, ঠিক আছে? এবং কাটার আগে ওম অপরাজিতায় নমঃ এই মন্ত্রটি অন্তত 11 বার জপ করবেন এবং তাড়াতাড়ি করে কেটে আবার সে জায়গাটা মাটি দিয়ে ভরাট করে নিয়ে চলে আসবেন, যেন কোনো গাছের ক্ষতি না হয়। এই বিষয়টা কিন্তু মাথায় রাখবেন, গাছের ক্ষতি হলে মহা পাপের কার্য হয়ে যাবে, সেই টোটকা কিন্তু ফলপ্রসূ হবে না। গাছটিকে সমূলে রাখবেন, অল্প করে তার থেকে গাছের শিকড়টি শুধু কেটে নিয়ে আসবেন। আচ্ছা, এরপর ভিডিওটির আমি তৃতীয় প্রসঙ্গে চলে আসছি। এখন আলোচনা করব একটি বিশেষ পাতা সম্পর্কে, ঠিক আছে? আপনাদেরকে একটি বিশেষ পাতা বলতে পারি, আমাদের প্রত্যেকের বাঙালি রান্নাঘরে এই পাতাটি কিন্তু এভেলেবেল থাকে এবং এটিকে বলা হয় ম্যাজিক পাতা। এই পাতাটি চন্দ্রগ্রহণের দিন অবশ্যই নিজের গৃহে পোড়ান। আয়, উন্নতি, প্রসপারিটি সবকিছু পাবেন, বাস্তু দোষ দূর হবে এবং কি জীবনে সুখ শান্তি আসবে। দেখুন, আগামী 7ই সেপ্টেম্বর রবিবার পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ চলাকালীন আপনারা এই উপায়টি করতে পারলে জীবনের সাকসেস রেটটা অবশ্যই বৃদ্ধি পাবে এবং জীবন থেকে সমস্ত অবস্ট্রাগল, মানি ব্লকেজেস, সমস্ত দরিদ্রতা দূর হতে বাধ্য। যদি কোনো নেগেটিভ এনার্জি, অশুভ শক্তি আপনার ঘরে দীর্ঘদিন ধরে বাসা বেঁধে রয়েছে, সেই নেগেটিভ এনার্জিও কিন্তু বেরিয়ে যাবে। দেখুন, যেহেতু চন্দ্রগ্রহণটা হলে প্রত্যেকটা রাশির মানুষজনদের উপর একটা বাজে কিন্তু এফেক্ট পড়ে, নেগেটিভ এফেক্ট প্রত্যেকের উপর পড়তে বাধ্য, ঠিক আছে? বিশেষ করে এই চন্দ্রগ্রহণটাতে আপনারা মিলিয়ে নেবেন বাড়ির যারা মহিলারা রয়েছেন তাদের উপর কিভাবে বাজে ইম্প্যাক্ট পড়ে আপনারা দেখবেন। তাহলে সেই বাজে ইম্প্যাক্টটাকে কাটানোর জন্য আপনারা কিন্তু এই উপায়টি 7ই সেপ্টেম্বর রবিবার দিন চন্দ্রগ্রহণ চলাকালীন উপায়টা কিন্তু অবশ্যই করবেন। এফেক্ট অনেক দিক থেকে, বাজে এফেক্ট থেকে আপনারা মুক্তি পাবেন, ব্ল্যাক ম্যাজিক করা থাকলে সেখান থেকেও রেহাই পাবেন। দেখুন, এই উপায়টি করার জন্য আপনাদেরকে কয়েকটি বিশেষ উপকরণের প্রয়োজন পড়বে। যেমন নিখুঁত অক্ষত 7টি তেজপাতা আপনার সংগ্রহ করবেন, 3-4টি কর্পূর এবং একটি ছোট্ট মাটির পাত্র নিয়ে নেবেন। তবে যদি আপনাদের কাছে কোনো মাটির পাত্র না থাকে তো সেক্ষেত্রে আপনারা তামা বা পিতলের পাত্র ব্যবহার করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। আচ্ছা, প্রথমেই বলে রাখি, আপনারা যে পাত্রে কর্পূরটি জ্বালাবেন সেই পাত্রে চন্দ্রগ্রহণ চলাকালীন সময়ে একটি একটি করে তেজপাতা দিতে থাকবেন। একসঙ্গে সব তেজপাতা দিয়ে দিবেন না, একটি একটি করে তেজপাতা কিন্তু দিবেন। এবং আরো একটি বিষয় মাথায় রাখবেন, কিছুটা চন্দন বেটে নেবেন, ঠিক আছে? চন্দনটা, ওই যে চন্দন বেটেছেন সেই চন্দনের মাধ্যমে তেজপাতাতে আপনাদের যাবতীয় ইচ্ছা 1 থেকে 3টি ওয়ার্ডের মধ্যে ছোট্ট করে লেখার চেষ্টা করবেন এবং সেই জ্বালানো কর্পূরগুলির মধ্যে তেজপাতাগুলি একটি একটি করে ফেলতে হবে। অর্থাৎ খুব সংক্ষিপ্তভাবে আপনার ইচ্ছেটা, আপনার মনস্কামনাটা ব্যক্ত করবেন এবং ওই তেজপাতার উপর চন্দন মাখিয়ে আপনারা কিন্তু কর্পূরে জ্বালিয়ে দিবেন তেজপাতাটি। তবে ইচ্ছাটি কিন্তু 1-এর অধিক রাখবেন না, একটা ইচ্ছাকেই 7 বার ধরে চন্দন দিয়ে তেজপাতার উপর লিখবেন এবং সেটি কর্পূরে কিন্তু জ্বালাবেন, একটি একটি করে পাতা। হ্যাঁ, আপনারা অনেকেই জিজ্ঞেস করেন বা হয়তো বুঝতে পারেন না হয়তো বিষয়টা, যে আমাদেরকে কি 7টা মনস্কামনা বলতে হবে? আজ্ঞে না, একটা মনস্কামনা রাখবেন,
একটাই ইচ্ছা রাখবেন, স্ট্রং একটা ইন্টেন্স রাখবেন এবং আপনারা কিন্তু ইউনিভার্সকে মনে করবেন, ভগবানকে স্মরণ করে কি করবেন, তেজপাতার মধ্যে চন্দন দিয়ে লিখবেন এবং একটি একটি করে চন্দন দিয়ে লিখে তেজপাতাগুলো পুড়িয়ে দিবেন। এবং এই তেজপাতা পুরানোর সময় যে ধোঁয়াটা নির্গত হবে সেই ধোঁয়া আপনার মানে কি বলবো প্রতিকারক শক্তিতে বৃদ্ধি করবে এবং গৃহের বাস্তু দোষ থেকে মুক্তি দেবে তথা যাবতীয় নেগেটিভ এনার্জি আপনার বাড়ি থেকে অপসারণ করতে সাহায্য করবে। তবে এই উপাচারটি আপনারা চেষ্টা করবেন আপনার গৃহের মধ্যখানে বসে, অর্থাৎ বাড়ির যেটা ব্রহ্মস্থান রয়েছে সেখানে এই ক্রিয়াটি করলে সব থেকে বেশি ফল দেয়। এবং অতি অবশ্যই চেষ্টা করবেন বাড়ির প্রত্যেকটা রুমে, শুধু বাথরুমটি বাদ দিয়ে প্রত্যেকটা রুমে আপনারা কিন্তু এই ধোঁয়াটি ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন, বাড়ির চারপাশে ধোঁয়াটা কিন্তু ছড়িয়ে দিবেন। সর্বশেষ যে বিষয়টি আপনাদেরকে পালন করতে হবে সেটি হলো এই তেজপাতা এবং কর্পূরের যে ছাই উৎপন্ন হবে সেটি আপনারা আপনার গৃহের চার কোণে, ঠিক আছে, চতুর্দিকে ছাইটি কিন্তু ভালো করে ছড়িয়ে দিবেন। কখন ছড়াবেন? গ্রহণ ছেড়ে যাওয়ার পরের দিন, মানে রোববার দিন গ্রহণ, সোমবার দিন সকালে উঠে আপনারা আপনার বাড়ির চার কোণে ওই ছাইটা কিন্তু ভালো করে ছড়িয়ে দিবেন। দেখুন এই ধোঁয়ার থেকে যে পজিটিভ এনার্জি নির্গত হবে, ঠিক আছে, এর ফলে কি হবে সেটি কিন্তু আপনার গৃহের সদস্যদের বিভিন্ন শারীরিক সমস্যা থেকে রক্ষা করবে। একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি, চন্দ্রগ্রহণ চলাকালীন কখনোই ঠাকুর ঘরে কোনো দেবদেবীকে স্পর্শ করবেন না, পুজো অর্চনা করবেন না। একই সঙ্গে আপনারা চন্দ্রগ্রহণ চলাকালীন ঈশ্বরের নাম ডাক করবেন, যতটা পারবেন হরিনাম জপ করবেন। এর ফলে দেখবেন আপনাদের উপর চন্দ্রগ্রহণের কুপ্রভাব কিছুতেই পড়বে না, মন শান্ত থাকবে এবং দেহ শুদ্ধ থাকবে। এবং পুনরায় বলছি, গ্রহণ সমাপ্ত হওয়ার পর অবশ্যই কিন্তু স্নান করার চেষ্টা করবেন। অবশ্যই আপনারা স্নান করে অল্প করে গায়ে গঙ্গা জল কিন্তু অবশ্যই নেবেন। আচ্ছা, এরপর সর্বশেষ চন্দ্রগ্রহণের একটি স্পেশাল টোটকা আপনাদেরকে দেবো। এই টোটকাটি আপনাদেরকে সম্পাদন করতে হবে আপনার ঘরের তুলসী তলায় এবং এই উপায়টি করলে শাস্ত্র বলছে ভিখারি মানুষ পর্যন্ত রাজা হয়ে যায়। তাহলে কি করবেন? এই দিন মন দিয়ে শুনুন এই বিষয়টা। প্রথমত একটি লক্ষ্মী করি নেবেন, অক্ষত সুন্দর দেখে একটি 16 আনার কয়েন নিয়ে নেবেন এবং করজোড় করে মনের আপনার সমস্ত ইচ্ছা মনোবাসনা তুলসী মাতাকে শ্রদ্ধার সহিত জানাবেন। দেখুন তুলসী গাছে হিন্দু শাস্ত্র মতে প্রত্যেকটি দেবদেবী বিরাজ করেন, সুতরাং প্রতিটি দেবদেবীর কৃপা যদি আপনারা পেতে চান, তুলসী মাতার যদি কৃপা পেতে চান, তাহলে অতি অবশ্যই একটি 16 আনা ও কড়ি নিয়ে নিজের মনস্কামনা তুলসী মাতাকে জানাবেন তথা একটি বিশেষ মন্ত্র আপনাদেরকে 108 বার জপ করতে হবে তুলসী গাছের সামনে দাঁড়িয়ে এবং ঘিয়ের একটি প্রদীপ প্রজ্বলিত করবেন। দেখুন এই মন্ত্রটি হলো ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। আগে হ্যাঁ, এই মন্ত্রটি আপনাদেরকে 108 বার হাতে 16 আনা এবং কড়ি নিয়ে জপ করতে হবে এবং মন্ত্র জপ হয়ে যাওয়ার পর সেই 1 টাকার কয়েন এবং কড়িটি তুলসী তলায় রেখে দিবেন। কিন্তু আরেকবার বলছি, সতর্ক করে দিচ্ছি আপনাদেরকে, এইরূপ কাজটি করার সময় কখনোই যেন তুলসী গাছে আপনাদের স্পর্শ না হয়, নতুবা কিন্তু হিতে বিপরীত হতে পারে। তুলসী গাছের যে তুলসী মঞ্চ রয়েছে তার পাশে যে মাটি রয়েছে সেখানে কিন্তু আপনারা রেখে দিবেন, ঠিক আছে। দেখুন এই ছোট্ট ক্রিয়াটি করা হয়ে গেলে পরের দিন অর্থাৎ 8ই সেপ্টেম্বর সোমবার দিন সকাল সকাল ঘুম থেকে উঠবেন এবং স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে সেই কড়িটি এবং 16 আনার কয়েনটি তুলসী তলা থেকে সংগ্রহ করে নেবেন এবং সেটি একটি লাল কাপড়ে ভালো করে মুড়ে আপনারা যেখানে চাল রাখেন সেই চালের ড্রামে বা যেখানে আপনারা চাল মানে রাখেন কোনো বস্তার মধ্যে সেই স্থানে রেখে দিবেন। এর ফলে কি হয়? এর ফলে সারাটা বছর আপনার ঘরে ধনধান্যের অভাব হবে না, আর্থিক সচ্ছলতা বৃদ্ধি পাবে, বাড়িতে সুখ শান্তি আসবে তথা স্বয়ং মা লক্ষ্মীর কৃপায় আপনাদের জীবনে অন্ন বস্ত্র বাসস্থানের অভাব হবে না। সুতরাং এই ক্রিয়াটি কিন্তু করবেন। যাই হোক, আপনাদের আর সময় নষ্ট করছি না, যতগুলো ক্রিয়া বলার কথা আপনাদেরকে আমি জানিয়ে দিয়েছি। এগুলোর মধ্যে যেটা আপনাদের সুবিধা মনে হবে, যেটা আপনারা প্রেফার করবেন সেটাই করতে পারেন, আপনাদের ইচ্ছে। দেখা হচ্ছে পরের অনুষ্ঠানে। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। এবং চ্যানেলটি যদি ভালো লেগে থাকে, প্রোগ্রামগুলো যদি আমার ভালো লাগে থাকে, অবশ্যই কিন্তু একটা ভিডিওতে একটা কমেন্ট করে যাবেন যে প্রোগ্রামটি আপনাদের কেমন লাগলো এবং চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, একটি লাইক করে দিবেন, কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে জানাবেন, এতে আমরা অত্যন্ত অনুপ্রাণিত হব। দেখা হচ্ছে পরের অনুষ্ঠানে। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।